আশা আশঙ্কাকে সঙ্গী করেই আজ প্রকাশিত হতে চলেছে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট। কতজনের নাম চূড়ান্ত ভোটার তালিকায় সংযোজিত হতে চলেছে তা আজই জানা যাবে। আর তা নিয়ে রাজনৈতিক দড়ি টানাটানিও চলছে জোর কদমে। আর এরই মধ্যে প্রচার চলছে, আর প্রচারের মাঝে থেমে নেই হুমকি হুঁশিয়ারিও, যে আপনাদের সামনে আমরা রাখবো এবং এই নিয়ে আলোচনা চলবে। স্টুডিওয়ে অতিথিরা রয়েছেন, আমি প্রত্যেকের কাছে আসবো। কিন্তু নিঃসন্দেহে যেদিকে এখন সব থেকে বেশি নজর রয়েছে সেটা হচ্ছে বিবেচনাধীন যে 60,06,675 জন ভোটার রয়েছেন, তাদের ভবিষ্যৎ কি হবে। কিছু সময়ের মধ্যে প্রকাশিত হতে চলেছে এসআইআর এর প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট। চূড়ান্ত ভোটার তালিকা 28শে ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছিল, আর আজ প্রকাশিত হতে চলেছে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট। নিউজ রুমে অতনু হালদার আমাদের প্রতিনিধি রয়েছেন, সরাসরি অতনুর সঙ্গে কথা বলবো। দুটো বিষয়ে অতনু, নিঃসন্দেহে সব থেকে বেশি কৌতূহল এই যে সাপ্লিমেন্টারি লিস্ট আজকে প্রকাশিত হতে চলেছে, কতজনের নাম সেখান থেকে বাদ যাচ্ছে, আর যাদের বাদ যাচ্ছে এই 26-এর ভোটে তাদের ভবিষ্যৎ কি? দেখো, প্রথমেই তোমাকে বলে রাখি, সেটা হচ্ছে আজকে প্রায় 28 থেকে 30 লক্ষ লোকের ভবিষ্যৎ জানা যেতে পারে। মোট এই বিবেচনাধীন ভোটারের তালিকায় রয়েছেন 60,06,000 মতো ভোটার। এখন এই 60,06,000 মতো ভোটার যারা রয়েছেন, তুমি জানো যে এরা বিবেচনাধীনের তালিকায় রয়েছেন। এদের বিষয়গুলো এখন বিচার করে দেখছেন বিচারকরা, অর্থাৎ জুডিশিয়াল অফিসাররা। গোটা বিষয়টা নিয়ে রাজ্য এবং নির্বাচন কমিশনের দীর্ঘ চাপানুতরের পর সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নেয় যে গোটা বিষয়টার মধ্যে সুপ্রিম কোর্ট নিজে থেকে তার বিশেষ ক্ষমতা বলে এর মধ্যে ঢুকবে এবং বিচার বিভাগকে দায়িত্ব দেওয়া হয়, অর্থাৎ জুডিশিয়াল অফিসারদের দায়িত্ব দেওয়া হয়। এবং 700 জন জুডিশিয়াল অফিসার এখন এই বিবেচনাধীন ভোটারের নথিপত্র খতিয়ে দেখে তারা সিদ্ধান্ত নিচ্ছেন যে এই বিবেচনাধীন ভোটারদের মধ্যে কার নাম তালিকায় থাকবে আর কার নাম তালিকা থেকে বাদ যাবে। ফলে সেই যে তালিকা, আজকে প্রথম দফার তালিকা বেরোনোর কথা। সুপ্রিম কোর্ট জানিয়েছিল যে মনোনয়ন পর্ব চলাকালীন পর্যন্ত এই ভোটারদের তালিকা প্রকাশ করা যাবে। তো সেই মতো বিবেচনাধীন ভোটার যারা 60,06,000 এই মুহূর্তে সংখ্যাটা, তাদের বিচারকরা তাদের এই সমস্ত তথ্য খতিয়ে দেখে আজকে 28 থেকে 30 লক্ষ ভোটারের ভাগ্যে কী রয়েছে সেটা জানা যেতে পারে। তার কারণ আজকে 28 থেকে 30 লক্ষ বিবেচনাধীন ভোটারের তালিকা প্রকাশ হতে পারে। যেটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে 28 থেকে 30 লক্ষ ভোটারের মধ্যে প্রায় 9 থেকে 10 লক্ষ ভোটারের নাম বাদ পড়তে পারে এবং বাকিদের নাম থাকতে পারে। এখন পর্যন্ত যা খবর, যে তথ্য খতিয়ে দেখে জুডিশিয়াল অফিসাররা যা সিদ্ধান্ত নিয়েছেন, যার ভিত্তিতে এই নামের তালিকা আজকে একটু পরেই প্রকাশ করা হবে। গোটা বিষয়টা সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির তদারকিতে নির্বাচন কমিশন প্রকাশ করবে এবং নির্বাচন কমিশন আজকের খানিকক্ষণের মধ্যেই এই বিবেচনাধীন ভোটারদের তালিকা প্রকাশ করবে। সেই তালিকা আগামীকাল হয়তো বুথে বুথে টাঙিয়ে দেওয়া হবে। তার আগে এই তালিকা অনলাইনেও দেখা যাবে এবং অনলাইনে কিভাবে দেখা যাবে সেটা এখনও পরিষ্কার নয়, কিন্তু যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে যার কনফার্ম হয়ে যাবে তিনি দেখতে পাবেন ভোটার হিসাবে তালিকায় তার নাম, আর যার কনফার্ম হবে না তার ক্ষেত্রে ডেটা নট ফাউন্ড এইটা দেখা যেতে পারে। তো সেটা যে মুহূর্তে লিস্ট পাবলিশ হবে সেই মুহূর্ত থেকে জানা যাবে যে নির্বাচন কমিশন কিভাবে এই লিস্ট পাবলিশ করছে। তো আজকে প্রায় 30 লক্ষ ভোটারের মানে কি হতে চলেছে সেটা জানা যাবে। তার মধ্যে যেটা এখনই জানা যাচ্ছে 9 থেকে 10 লক্ষ ভোটারের নাম বাদ পড়তে পারে। এই যাদের নাম বাদ পড়বে তারপরে এরা কি করবেন, তারপরে এরা যেটা করতে পারেন সেটা হচ্ছে ট্রাইব্যুনাল গঠন হয়েছে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে জেলাভিত্তিক ট্রাইব্যুনাল তৈরি করে দিয়েছেন। ফলে যাদের নাম এই তালিকা থেকে বাদ পড়বে তারা গিয়ে ওই ট্রাইব্যুনালের দ্বারস্থ হতে পারবেন এবং তারপর চূড়ান্ত সিদ্ধান্ত ট্রাইব্যুনাল নেবে। আর এর মধ্যে যে বাকি রয়েছে, যে আজকের পরেও যে ভোটারদের নামের তালিকা প্রকাশ বাকি থাকবে, আগামী কয়েকদিনে ধাপে ধাপে অর্থাৎ প্রতি শুক্রবার তাদের নামের তালিকা প্রকাশ হবে। প্রত্যেক শুক্রবার এই নামের তালিকা প্রকাশ হবে, অর্থাৎ আজকের পর আগামী শুক্রবার
পরের সপ্তাহের শুক্রবার যেরকম যেরকম কাজ এগোতে থাকবে সেরকম এই বিবেচনাধীন ভোটারদের নামের তালিকা প্রকাশ হতে থাকবে। বেশ, 28 লক্ষের মতন আজকে নিষ্পত্তি হয়েছে, যে তালিকাটা প্রকাশ করা হবে, অর্থাৎ বাকি যে 32 লক্ষ থাকছে ধাপে ধাপে প্রতি শুক্রবার সেটা সাপ্লিমেন্টারি লিস্ট হিসাবে বের করে নিয়ে আসা হবে। কিন্তু রাজনৈতিক চাপানুতর সেটা নিয়ে কোন জায়গায় পৌঁছেছে, আমি পরপর দুটো বক্তব্য আপনাদের সামনে রাখবো। সরাসরি এই সাপ্লিমেন্টারি লিস্ট নিয়ে তৃণমূলের তরফে কমিশনকে নিশানা করা হয়েছে। ফিরহাদ হাকিম কি বলছেন, পাল্টা বিজেপির তরফে কি বলা হলো দেখুন। অন্যায় হচ্ছে, পাপ হচ্ছে। ভারতীয় হিসেবে ভারতীয় নাম ভোটার দিয়ে কাটা, এটা কমিশনের পাপ করছে। সুতরাং যারা পাপ করছে তাদের নিশ্চিতভাবে আমরা তাদের পাশে আছি। যারা সাধারণ মানুষ জোর করে কমিশন নাম কাটছে তাদের হয়ে আবার পিটিশন করে যাতে মহামান্য আদালত তাদের নামগুলো তোলার পারমিশন দেয়, সেই প্রক্রিয়াটাও আমরা এবার চালু করব। নির্বাচন কমিশনের বিষয় আমাদের অবস্থানে আমরা অনড়। আমরা যে ফর্ম 7 জমা দিয়েছিলাম তার উপরে শুনানি করতে হবে। পুলিশ বেআইনি ভাবে যেটা তারা করতে পারে না, আমাদের কর্মীদের কাছ থেকে ফর্ম 7 কেড়ে নিয়েছিল। আমাদের ফর্ম 7 তৃণমূল কংগ্রেসের কর্মীরা জ্বালিয়ে দিয়েছিল, বিডিও অফিস ধ্বংস করেছিল। এআরও আর ইআরওদের কাছে তারা যে ফর্ম 7 গুলো পেয়েছিল সেগুলো তারা রিসিভ করবার পরেও ঠিকঠাক সিস্টেমে আপলোড করেনি। এটাকে শেষ না করে নির্বাচন করা যাবে না। মাঝপথে বলবেন আমি এসআইআর শেষ আর এসআইআর বন্ধ, নির্বাচন হোক, এসব চলবে না। কৃষ্ণ মিত্র, দেখুন, প্রথম কথা হচ্ছে যে বিজেপি কর্মীরা শুধু পশ্চিমবাংলা তো তাদের টার্গেট, এর আগেও যেখানে যেখানে ভোট হয়েছে এই ফর্ম 7 অন্যতম কারসাজির জায়গা। এটা আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, যে হরিয়ানা হোক, মহারাষ্ট্র হোক, দিল্লি হোক, সেখানে শেষে বৈধ ভোটার, বিশেষ করে যাদেরকে তারা মনে করছে অপোজিশনকে ভোট দেয়, বিরোধী দলদের ভোট দেয়, তাদেরকে ফর্ম 7-এ নাম কেটে দিয়েছে। ইতিমধ্যেই আমরা পশ্চিমবাংলাতে দেখেছি যে ফর্ম 7-এ আপত্তি কে করতে পারে, যে পাড়ার লোক হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, বন্ধু বান্ধব, যে চেনে যে এই লোকটা ভোটার লিস্টে থাকার উচিত নয় বা এই লোকটা মৃত, যে জানে সে করতে পারে। বিজেপি সেন্ট্রালি ঝাড়খণ্ড থেকে, বিহার থেকে থরে থরে ফর্ম 7 নিয়ে আসছে। আমরা তো ধরেছি, আমরা তো হাতে নাতে ধরেছি হাজার হাজার ফর্ম বিজেপি গাড়ি করে বিজেপি পার্টি অফিসে। এমনকি তমলুক আদালতে বিজেপির একজন নেতা, সে আদালতে গিয়ে প্রমাণ করতে পারেনি যে সে ফর্ম 7 গুলো কেন জমা করেছিল, তার জেল হয়েছে। তো সুতরাং বিজেপি এটা সংগঠিতভাবে এটা সারা ভারত জুড়ে করেছে। পশ্চিমবাংলা তাদের এই যে নিষ্পত্তি করার কাজটা সেটা তো করছে জুডিশিয়াল অফিসাররা, সেটা তো করছে বিচার বিভাগ, মানে সেখানে কমিশন কিভাবে দায়ী হচ্ছে। শ্রমিক বাবু যেটা বললেন তার সাথে জুডিশিয়াল স্ক্রুটিনি বা জুডিশিয়াল অফিসাররা যেটা করছেন তার কোনো সম্পর্ক নেই। ফর্ম 7টা সম্পূর্ণ আলাদা, যার কেউ জমা করবে তার এখতিয়ার নির্বাচন কমিশনের। আচ্ছা, বেশ, সেইখানে নির্বাচন কমিশন, আমরা পরিষ্কারভাবে বলেছি বিজেপি যা শক্তি প্রয়োগ করার করে নিন, যত শক্তি আছে তারা করে নিন। ইতিমধ্যেই করেছেন, অঘোষিত রাষ্ট্রপতি শাসন চলছে। অঘোষিত একেবারে মুখ্যমন্ত্রী সরাসরি ঘোষিত বলেছেন বিমল শঙ্কর নন্দ। না, পশ্চিমবাংলা আমাদের টার্গেট। আমি সেটাকে একটু ঘুরিয়ে বলছি যে পশ্চিমবঙ্গ জয় আমাদের প্রধান লক্ষ্য, অবশ্যই লক্ষ্য, আমি তো অস্বীকার করছি না। কারণ পশ্চিমবঙ্গ থেকে এই ভয়ঙ্কর শক্তিটাকে, ক্ষমতার অলিন্দ থেকে দূর করে ওই বিষের গাছটাকে উপড়ে বঙ্গোপসাগরে ফেলে দেওয়া আমাদের প্রধান লক্ষ্য। এমনভাবে এদের শেষ করতে হবে, শেষ মানে পলিটিক্যালি শেষ। আমরা কোনো হিংসা রাজনীতিতে বিশ্বাস করি না, যে এদের নাম নিশান যেন পশ্চিমবাংলায় না থাকে। সেটা আমরা করার জন্য একেবারে প্রস্তুত হয়ে আছি। অনেক ভারতীয় জনতা পার্টি কর্মীর জীবন গেছে এই ক্রিমিনালদের হাতে। এই ক্রিমিনালদের একদম মাননীয় প্রধানমন্ত্রী যা যা বলেছিলেন, চুন চুনকে হিসাব লেনা হোগা, আমরা একবারে খুঁজে খুঁজে আইনের যা হিসেব, সেই আইনের পথেই এদের হিসেব নেওয়া হবে। তাই পশ্চিমবাংলা জয় করতে হবে। এইরকম ফোর্স থেকে তো রাখা যায় না। পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ বানানো অসম্ভব, বিজেপি এটা করতে দেবে না। এক, দ্বিতীয় কথা হচ্ছে যে নির্বাচন কমিশন একটা প্রক্রিয়া চালু করেছে। নির্বাচন কমিশন একটা সাংবিধানিক সংস্থা। বিজেপির লোকগুলো না মানে তৃণমূলের লোকগুলো না মানে সংবিধান না কিছু, তারা গালিগালাজ করতেই অভ্যস্ত। আমরা তো ভারতীয় জনতা পার্টির কর্মীরা সংবিধানটা মানি। ন্যাচারালি নির্বাচন কমিশন একটি সাংবিধানিক নাম কাটা নয়, এই তো মুখ্যমন্ত্রী দুদিন আগে বলেছিলেন যে রাজ্যটাকে তুলে দিতে চান, টার্গেট পর্যন্ত করা হয়েছে রাজ্যকে। আমি জানি না, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এরা যেরকম পশ্চিমবঙ্গে প্রশাসনটাকে তুলে দিয়েছে, প্রশাসনের জায়গায় জমিদারি সিস্টেম চালু করেছে, আমরা ওটা করব না। আমাদের বক্তব্য তৃণমূল কংগ্রেস যা বলে যা,
নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা। এই নির্বাচন কমিশন যা কাজ করেছে সেটা সুপ্রিম কোর্টের স্ক্রুটিনিতে গেছে, সুপ্রিম কোর্ট স্ক্রুটিনি করছে। সে সবচেয়ে আমাদের লজ্জার, আমাদের এখানকার প্রশাসনের ওপর ভরসা না রেখে জাজদের এনে এখানে কাজ করা হচ্ছে। বেশ, এবার আমি ফলে সুমন- আলটিমেটলি হ্যাঁ। আমাদের কিছু বলার নেই। বেশ বেশ, আমি সুপ্রিম সুমন কোর্ট রায়চৌধুরীর কাছে নির্বাচন আসবো, কিন্তু তার আগে কমিশনকে এই জিজ্ঞেস করুন। সাপ্লিমেন্টারি লিস্টে যাদের নাম বাদ যাবে তাদের সরাসরি সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আইনি সহায়তা যা দরকার পড়বে তাদের সব রকমের আইনি সহায়তা করা হবে, তৃণমূল কংগ্রেসের তরফে করা হবে, এইটা মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছিলেন বলে সূত্রের খবর। অর্থাৎ যাদের নাম বাদ যাচ্ছে, একটা বিষয় সুমন দা, সেটা হচ্ছে এই যে এখনো পর্যন্ত জানা যাচ্ছিল এই সাপ্লিমেন্টারি লিস্ট, আজকে যেটা বেরোতে চলেছে কিছু সময়ের মধ্যে 9 থেকে 10 লক্ষ নাম হয়তো বাদ যাবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। তৃণমূল কংগ্রেস তাদের দলগতভাবে লিগ্যাল হেল্প দেওয়ার জন্য পাশে থাকবে। দেখুন, একটা কথা পরিষ্কার, আমি আমার রাজ্য সভাপতিকে কোট করে বলছি, আমরা তো আশা করব যে 90% নাম যে লিস্ট আজকে বেরোবে তার মধ্যে আমরা বা আশা করেছিলাম বা এখনও আশা করে রয়েছি 90% নাম যেগুলো অ্যাডজুডিকেশনে রয়েছে ইনক্লুডেড হয়ে যাবে সাপ্লিমেন্টারি লিস্টে। কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং অ্যাডজুডিকেশন নামক দুটো শব্দবন্ধ ব্যবহার করে ভারতবর্ষের নির্বাচন কমিশন এমন একটা ত্রুটিপূর্ণ এসআইআর প্রক্রিয়ার মধ্যে দিয়ে বাংলার মানুষকে হেনস্থা করলো যে তার আশা খুব ক্ষীণ। আমাদের একটাই বক্তব্য হচ্ছে যে মানুষের পাশে থাকতে হবে। জাতীয় কংগ্রেস এবং পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি এবং কংগ্রেস দল মনে করে যেসব মানুষের নাম বাদ রয়ে যাবে আজকে সাপ্লিমেন্টারি লিস্ট বেরোনোর পর, তাদের পাশে আমাদের থাকতে হবে। কারণ ভারতীয় জনতা পার্টির ইন্ধনে এবং নির্দেশে একটা বৃহত্তর ষড়যন্ত্র ভারতবর্ষ এবং ভারতীয় সমাজকে ভাগ করার জন্যে তৈরি করা হচ্ছে, দুটি শব্দ ব্যবহার করে। কি কারণে এত হড়বড় করে এই ত্রুটিপূর্ণ এসআইআর নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের এই 2026-এর নির্বাচনের আগে করতে গেল, এটা আমাদের কাছে জানা নেই। তবে একটা জিনিস বুঝতে পারি, বৃহত্তর রাজনৈতিক মেরুকরণ যাতে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি গুছিয়ে করতে পারে, তার জন্যে নির্বাচন কমিশন সাংবিধানিক সংস্থা হলেও তারা বিজেপির নির্দেশে এই কাজটা করেছে। একটু আগে বিমল শঙ্কর নন্দ বলছিলেন কি সব উপড়িয়ে ফেলবে টেলবে। একটা কথা আমি বাংলার মানুষকে একজন কংগ্রেসের প্রতিনিধি হিসাবে বলতে চাই, এটাও ঘটনা, পাড়ার ডাকাত তাড়িয়ে চম্বলের ডাকাতকে আনা যাবে না। বেশ, আমি এইখানে দর্শকদের দেখাতে চাইবো এই যে সাপ্লিমেন্টারি লিস্ট, সেখানে টার্গেট করা হচ্ছে, একটা অংশকে টার্গেট করা হচ্ছে বলে আক্রমণ শানিয়ে কুণাল ঘোষ কি বলছেন, পাল্টা অগ্নিমিত্রা পাল কি বলছেন, পরপর দেখুন। যে দলের প্রার্থী তালিকায় সংখ্যালঘু থাকে না, তো সেই দল সংখ্যালঘুদের যে বাদ দিতে চাইবে এটা তো দিনের আলোর মতো পরিষ্কার। বিজেপির প্রার্থী তালিকায় মহিলা কজন, কি অনুপাত? বিজেপির প্রার্থী তালিকায় সংখ্যালঘু কই? ফলে ওরা টার্গেট করছে, কিন্তু ওই টার্গেট করতে গিয়ে মতুয়াদের সর্বনাশ হচ্ছে, তারা তো হিন্দু। রাজবংশীর সর্বনাশ হচ্ছে, তারা তো হিন্দু। ফলে বাংলার বৈধ ভোটারদের, মানুষের উপর আস্থা নেই, টার্গেট করছে সংখ্যালঘুদের। তৃণমূল সোচ্চার হয়েছে যে যারা মৃত ভোটার, ডুপ্লিকেট শিফটেড ভোটার আর রোহিঙ্গা অনুপ্রবেশকারী তাদের নামটা যাতে রাখা যায়, সেই জন্য তারা সোচ্চার হয়েছে। বাংলার মানুষ, বাংলার আদিবাসী জনজাতি ভাই বোনদের যাদের নাম কাটা গেছে তাদের জন্য উনি সোচ্চার হননি। উনি যাদের ভোট দ্বারা, ভুয়ো ভোট দ্বারা উনি এই গত কয়েকটা ইলেকশনে জিতেছেন 2011-র পর থেকে, উনি তাদের পাশে দাঁড়িয়েছেন। সুতরাং সাপ্লিমেন্টারি লিস্টে সাধারণ মানুষ যারা বৈধ ভোটার তাদের নাম থাকুক, এতে ওনার কোনো যায় আসে না। রাজাগোপাল বাবু, এই সংশয়টা মোটামুটি সকলের রয়েছে। এই ধরুন প্রথম সাপ্লিমেন্টারি লিস্টে যে 9 থেকে 10 লক্ষের নাম বাদ যেতে পারে বলে সূত্র মারফত জানা যাচ্ছে, তাদের ট্রাইব্যুনালে যাওয়ার সংস্থান রয়েছে। একই বিষয়টা দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্টের ক্ষেত্রেও প্রযোজ্য হবে, যেটা হচ্ছে অনগোয়িং প্রসেস। ফলে সমস্ত বৈধ ভোটাররা সেটা আলটিমেটলি তারা ভোট দান করতে পারবেন কিনা, এইটা বড় প্রশ্ন। হ্যাঁ, দেখুন, মানে যে 20-22 দিন হলো, তাতে দেখা যাচ্ছে 28 লক্ষ অ্যাডজুডিকেটেড কেসগুলোকে তারা কমপ্লিট করতে পেরেছে। স্বাভাবিকভাবেই বোঝা যায় আরও 20-22 দিন লাগবে মিনিমাম, তাই না? আরও 32 লক্ষ বাকি আছে। কিন্তু আমাদের যে
নমিনেশনের প্রথম দিন যতদূর মনে পড়ছে আপনি ভালো বলতে পারবেন 30শে মার্চ এবং শেষ দিন 6ই এপ্রিল, এবং শেষ দিনে পর্যন্ত যদি ধরে নিই তাহলে সময়টা বেশি থাকছে না। আজকে তো 23 তারিখ হয়ে গেল, এবং সেই অনুযায়ী এই মাসে 7 দিন পরে 13 দিন বাকি থাকছে। যেভাবে প্রগ্রেসটা হয়েছে, ঐকিক নিয়মে প্রগ্রেস সবসময় হয় না, ঐকিক নিয়মেও যদি দেখা যায় যে 13 দিনে বাদবাকি 32 লক্ষ সম্পন্ন হবে বলে মনে হয় না, এবং তার ফলে অ্যাপিলেরও সুযোগ খুব কম। এই জায়গায় দাঁড়িয়ে যে অবস্থার সৃষ্টি হয়েছে তাতে তো আমার মনে হয় না যে যারা বাদ চলে যাবেন তাদেরও তো নাগরিকত্ব, তাদেরও তো ভোট দেবার কারণ সঠিকভাবে না জানতে পারলে তাদেরও তো ডিসক্রিমিনেশন হয়েছে ভাবা যেতেই পারে। তারা মনে করতে পারে যে তাদের বিরুদ্ধে সংবিধান তো এই ডিসক্রিমিনেশন অ্যালাউ করে না, তারা কোর্টে যেতেই পারে। এবং কোর্টে যদি যায় আমার ধারণা তাহলে তো নির্বাচন প্রক্রিয়া কিন্তু যেটা অ্যানাউন্সড হয়েছে সেটা কিন্তু পিছিয়ে দেওয়ার সম্ভাবনা আছে। এবং যেভাবে শুনছি যাতে বিজেপি নেতা শ্রমিকবাবু যেটা বললেন, সেখানেও কিন্তু উনি বলছেন যে ওনাদের ফর্ম 7 যেগুলো জমা হয়েছে সেগুলো যদি না শোনা হয় একেবারে, ফলে কোন দিকে যেতে পারে পরিস্থিতি সেটা তো যখন লিস্ট বেরোবে তারপর ধীরে ধীরে সেটা আরো বেশি স্পষ্ট হবে। যে মুহূর্তে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হবে আমরা একেবারে সরাসরি আপনাদের সামনে সেটা হাজির করব। পাশাপাশি এদিকেও আমাদের নজর থাকবে যেভাবে হুমকি হুঁশিয়ারি সংস্কৃতি এই প্রচারের মধ্যে দিয়ে চলছে, এবং চলছে যেভাবে দলের ভাঙাগোড়ার খেলা, শাসক বিরোধী দুপক্ষেই সেটা দেখা যাচ্ছে। তো নির্বাচনী প্রচার চলবে আর হুমকি হুঁশিয়ারি শোনা যাবে না, এটা বঙ্গ ভোটের ক্ষেত্রে পরিচিত ছবি নয়, যার জন্য মারাত্মক অভিযোগ আজকে তুলেছেন খড়গপুর টাউন থানার আইসির বিরুদ্ধে একেবারে দিলীপ ঘোষ। অন্যদিকে বাঁকুড়ার ইন্দাসেও পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। পাল্টা তৃণমূল কি বলেছে এই প্রতিবেদনে পুরোটা আপনাদের সামনে রাখবো। ভোটের মুখে ফের হুঙ্কার দিলীপ ঘোষের। এবার মারাত্মক অভিযোগ তুলে খড়গপুর টাউন থানার আইসিকে হুঁশিয়ারি দিলেন তিনি। यहाँ का आईसी है, हमारे कार्यकर्ता उठा के ले आके थाना में बोला है टीएमसी के साथ काम करो नहीं तो 4 तारीख के बाद गोली मार देंगे। साला तेरा बाप का गोली है, कितना गोली है? गोली देखा है, आवाज से पेंट गिरा हो जाएगा तेरा। तुम दिलीप घोष को गोली लगाता है, रास्ते में पकड़ के उठा पटक करेंगे, मैं ही बोलता हूँ। और आगे ऐसा हिसाब करेगा ना, कभी हिसाब मिला नहीं पाओगे आप। দিলীপ ঘোষ হুমকি দেওয়া, মেয়েদেরকে অসম্মান করা, কাউকে মেরে দেবো, কেটে দেবো, কলকাতাতেও তো বলছে কালীঘাট জ্বালিয়ে দেবে, চেতলা জ্বালিয়ে দেবে। তোর কালচারটাই হচ্ছে কেটে দেবো, ফেলে দেবো। উনি কাটাকাটি করে যাক, আর আমাদেরকে মানুষ আশীর্বাদ দিয়ে উনাকে বাই বাই বলবে। খড়গপুর টাউন থানার আইসির সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি দিলীপ ঘোষের অভিযোগ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি। অন্যদিকে বাঁকুড়ার ইন্দাসে পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে সরব হয়েছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। ইন্দাসে এবার নির্মল ধারাকে প্রার্থী করেছে বিজেপি। তার সমর্থনে প্রচারে গিয়ে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তোলেন সৌমিত্র খাঁ। বিজেপির পতাকাগুলোকে ফেলে দেওয়া হচ্ছে ইন্দাসে, আর তৃণমূলের পতাকাগুলোকে রাখা হচ্ছে। এটার জন্য আমরা পুলিশকে বলে দিতে চাই যে হামিদের পুলিশ আপনি হবেন না। হামিদের পুলিশ হলে আপনাকে এখান থেকে সরতে হবে। হেরো মুখ্যমন্ত্রী হয়ে যাবেন, হেরো তৃণমূল কংগ্রেস হয়ে যাবে। বিষ্ণুপুরের সাংসদ পাগল, এটা গোটা পশ্চিমবাংলার মানুষ জানে। আর ইন্দাস বিধানসভার ক্ষেত্রে হামিদকে ভয় পাচ্ছে। হুমকি হুঁশিয়ারি অভিযোগ পাল্টা অভিযোগ ঘিরে রাজনীতির পারদ চড়ছে। ভোটটা শান্তিপূর্ণ হবে তো, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। বিশ্বজিৎ দাস ও তুহিন অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। বিমলদা, এই অভিযোগ তো আপনারা করে থাকেন যে হুমকি হুঁশিয়ারি সংস্কৃতি হচ্ছে তৃণমূলের, সেখানে আপনার নেতা যিনি খড়গপুরে প্রার্থী হয়েছেন তিনি সরাসরি পুলিশকে চোখ রাঙাচ্ছেন। পুলিশকে কোথায় চোখ রাঙালেন? তার আগেরটা তো জানতে হবে পুলিশ কি করছে। আমাদের প্রশ্ন শুধু এটা আমাদের বক্তব্য নয়, অন্যান্য যারা রাজনৈতিক দল আছে তাদেরও বক্তব্য একটাই, যে এখানে পুলিশ প্রশাসনটা একেবারে শেষ করে দিয়েছে এই রাজনৈতিক দল যারা সরকার চালাচ্ছে। এদের আগে সিপিএম যে পচন ধরানো শুরু করেছিল, পুলিশকে নিজের কাজে লাগানো, একটা সংগঠন ঢুকিয়ে দেওয়া পুলিশের মধ্যে, সেখান থেকে আরও কয়েক ধাপ এগিয়ে গিয়ে পুলিশকে যে জায়গায় এরা নামিয়ে এনেছে তাতে প্রশাসনের উপর মানুষের আস্থা চলে গেছে। যেখানে পুলিশ অফিসার একজন চন্দননগরে বলেন তিনি নাকি অভিযোগ করছেন
নন্দীগ্রামে একজন প্রার্থী লোডশেডিং করেছেন, একজন পুলিশ অফিসার এই অভিযোগটা করছেন। সেজন্য মাঝ রাস্তায় উঠবোস করাতে হবে। আমার কথা হচ্ছে, একজন রাজনৈতিক নেতা কোনো অভিযোগ করেছেন, আমরা রাজনৈতিকভাবে তার জবাব দিতে পারি। একজন পুলিশ অফিসার, যে পুলিশ অফিসার এই দক্ষিণ কলকাতায় মাথায় ফাইল দিয়ে মাথা বাঁচানোর চেষ্টা করে, যে পুলিশ এক লাথি খায় ইয়েতে হাওড়ার টিকিয়াপাড়ায় দিয়ে হাত বোলাতে বোলাতে চলে যায়, পরের দিন গিয়ে তাদের মাথায় হাত বোলায়, এই যদি পুলিশ হয়, সেই পুলিশ কতখানি কি করবে আমাদের সন্দেহ আছে। তাই পুলিশকেও কিন্তু হুঁশিয়ারি দেওয়ার সময় হয়েছে যে আপনি ঠিকঠাক কাজ করুন। যদি ঠিকঠাক কাজ না করেন তাহলে মানুষ কিন্তু আপনাদের ওপর ক্ষুব্ধ হচ্ছে। বারবার এইটা আমরা বলে দিচ্ছি, মানুষ কিন্তু এবারে যা দাঁড়িয়েছে, একদিকে মমতা, অন্যদিকে জনতা, কিচ্ছু করার নেই, মানুষ রাস্তায় নেমে এসছে। আগের দিন আমাদের যখন কলকাতায় আমরা এত বড় একটা মিটিং করলাম কলকাতায়, লক্ষ্য শরণার্থীকালে এত বড় সভা এখানে হয়নি। সেখানে দেখা গেল যে কিছু ক্রিমিনাল ইট মারছে, বাস ভাঙছে, লোকের মাথা ফাটাচ্ছে, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। দেখা গেল পাবলিকও রাস্তায় নেমে এসছে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল, যদি সেরকম কোনো অভিযোগ থেকে থাকে এই মুহূর্তে তো একেবারে পুরোটা নির্বাচন কমিশনের আওতাধীন, সেক্ষেত্রে কমিশনে অভিযোগ জানানো হবে, কমিশন ব্যবস্থা নেবে। কিন্তু পুলিশকে সরাসরি হুঁশিয়ারি, কিন্তু এইটা উল্টো দিক থেকে আমি কৃষ্ণ মিত্রর কাছে আসবো, যে পুলিশ পক্ষপাতিত্ব করছে, তৃণমূলের হয়ে কাজ করছে। এই প্রশ্নটা তো সঙ্গত কারণে উঠবে যে পুলিশের কাজ যেখানে শুধুমাত্র আইন রক্ষা করা নাকি কোনো একটা রাজনৈতিক দলের স্বার্থ রক্ষা করা, এইটা তো বিজেপি প্রশ্ন তুলছে। আরে বাবা, এই সবগুলো তো এতদিন করছিল, নির্বাচন ঘোষণার পর তো নির্বাচন কমিশন সবকিছু হাতে নিয়ে রাজ্যের ডিজি থেকে, কলকাতার কমিশন থেকে, প্রত্যেকটা কমিশনার, এতগুলো জেলার এসপি, এখন শুনছি থানার ওসিও চেঞ্জ করে দেবে। করুক না, নিজেদের হাতে তো নিয়েছেন, তারপরে কাঁদুনি কেন চাইছে? কাঁদুনি এই জন্য গাইতে হচ্ছে, ফ্লেক্সগুলো কোনো পুলিশ বা আমাদের খুলতে হচ্ছে না, বিজেপির বিক্ষুব্ধ কর্মীরাই খুলে দিচ্ছে, পতাকাগুলো বিজেপির বিক্ষুব্ধ কর্মীরাই খুলে দিচ্ছে। আজকে যেই নেতার তুমি বক্তব্য শোনালে, এই নেতাকে তো এই বিজেপির নেতৃত্ব বসিয়ে দিয়েছিল, অপ্রাসঙ্গিক করে দিয়েছিল। আমার নেত্রীর দেওয়া সৌজন্যের অনুগ্রহ, সৌজন্যের অক্সিজেনের ভিত্তিতে তো উনি মিডিয়াতে কিছুদিন বেঁচে রইলে এখন আবার গিয়ে দল থেকে টিকিট নিয়েছে। আমার নেত্রী সৌজন্য দেখিয়ে তো উনাকে রাজনৈতিকভাবে কিছুদিনের জন্য অক্সিজেনটা দিয়েছিল, উনার দল তো উনার অক্সিজেন কেড়ে নিয়ে উনাকে রাজনৈতিকভাবে মৃত বানিয়ে দিয়েছে। দুদিন আগে বরানগর রীতিমতো রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়েছিল। অভিযোগটা তো এইটা ছিল যে সজল ঘোষের অভিযোগ ছিল যে তাদের লাগানো ফ্লেক্স, তার উপরে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়রা এসে ফ্লেক্স লাগিয়ে গিয়েছে তৃণমূলে। সজল ঘোষকে এখন ওখানে স্লোগান দিতে হচ্ছে কি পরোটা বিক্রি করছে না ডিম বিক্রি করছে। দেখুন, আমি পরিষ্কার বলছি, সব তো নিয়ে নিয়েছে, পুলিশ নিয়ে নিয়েছেন, রাষ্ট্রপতি শাসন জারি করেছেন, থানার ওসিও এখন শুনলাম 400টা বোধহয় আজকে না কালকে পরিবর্তন হয়ে যাবে। তো করে নিন না আপনি, তারপরে কাঁদুনি কেন গাইছেন? রাজনৈতিকভাবে আপনাদের পায়ের তলার মাটি শক্ত নেই, পায়ের তলায় মাটি সরে গেছে, আপনারাও জানেন। একাধিক কেন্দ্রে, শয়ে কেন্দ্রে একেই তো প্রার্থী দিতে পারেননি এতগুলো কেন্দ্রে, তারপর যেখানে প্রার্থী দিয়েছেন সেখানে এত বড় কর্মীদের ক্ষোভের মধ্যে পড়ছে। সব জায়গায় 90% জায়গায় প্রার্থী কর্মীর ক্ষোভের মধ্যে পড়ছে, তারপরে কাঁদুনি গাওয়া ছাড়া বিমল শঙ্কর নন্দ তার উত্তর দেবেন। কিন্তু আমি আশঙ্কার জায়গাটা থেকে একবার সুমন রায়চৌধুরীর কাছে আসবো, সেটা হচ্ছে এই হুমকি হুঁশিয়ারি সংস্কৃতি যদি নির্বাচন পর্বের এই তপ্ত আবহে চলতে থাকে, কমিশনের তরফ থেকে তো একেবারে প্রচার করে দেওয়া হচ্ছে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন আমরা সংগঠিত করব, কিন্তু কোথাও আশঙ্কাটা কি থেকে যায় না? দেখুন, নির্বাচন কমিশন প্রতি বছরই বলে, প্রতিবার নির্বাচন হওয়ার সময় কেন্দ্রীয় বাহিনী পাঠায়, বলে তাদের বাংলার পুলিশ রুট মার্চ করাবে, এরিয়া ডমিনেশন করাবে, কিন্তু কিছুই আমরা দেখতে পাই না। দেখা যায় পুলিশের আতিথেয়তায় কেন্দ্রীয় বাহিনী নাগরদোলা চড়ে এবং সুখাদ্য এবং পানীয়ের সঙ্গে বিশ্রাম নেয়। এই হচ্ছে প্রথম বাংলার পুলিশের অ্যাক্টিভিটি। দ্বিতীয় হচ্ছে আমরা বাংলায় কি দেখি, গ্রামগঞ্জ ছেড়ে, জেলা ছেড়ে দিন, এই কলকাতা শহরে কলকাতার পুলিশকে আমরা কি দেখি, তৃণমূলের নামাঙ্কিত বিভিন্ন অনুষ্ঠানে উঠে তৃণমূল কংগ্রেসের জোড়া ফুল চিহ্ন দেওয়া উত্তরীয় পরে 32 পার্টির দাঁত বার করে এই কলকাতার পুলিশ, এই বাংলার পুলিশ। এটাও তো দেখছেন আপনারাও দেখছেন, বাংলার মানুষও দেখছে। এই কলকাতার পুলিশ কি করে, মিডিয়েটারের কাজ করে। লোকাল কাউন্সিলর, প্রমোটার কে কত ভাগ নেবে, একটা নতুন কনস্ট্রাকশন হলে বাংলার এবং কলকাতার পুলিশ থানায় বসে তার মিডিয়েশন করেন। এটা হচ্ছে বাংলার পুলিশের রোল। আর আরেকটা কথা বলি, এই পুলিশ প্রতিবার ভাবে
এবং ঘটেওছে যে ডিস্টার্ব করবো না তৃণমূল কংগ্রেসে, এদের সরকারই তো ফিরে আসবে। কিন্তু বাংলার পুলিশকে এই প্যানেলের মাধ্যমে বলতে চাই, এবার আর দিদি ফিরছে না। বাংলার পুলিশ, কলকাতার পুলিশ পদলেহন করা, চটি চাটা বন্ধ করুন। এবার দিদি আর ফিরছে না। আর ওই জোড়া ফুল, ওই ঘাস ফুল উত্তরীয় পড়ে মঞ্চে উঠবেন না। বাংলার মানুষকে ভোট দেওয়ার ব্যবস্থা করুন সুস্থভাবে, আগামী দিনগুলো যাতে মাথা উঁচু করে সসম্মানে আপনারা সমাজে ঘুরতে পারেন। এই বাংলার পুলিশ বিরোধী জনপ্রতিনিধিদের, আপনাদের সেই তপন কান্দুর কথা মনে আছে? ওটা একটা উদাহরণ মাত্র। বিরোধী জনপ্রতিনিধিরা জয়লাভ করলে রাজনৈতিক দালালি করে যে চলে এসো তৃণমূলে, তোমাকে ভাইস চেয়ারম্যান করে দেবো। এটা পুলিশের রোল। এই হচ্ছে বাংলার পুলিশ আর কলকাতার পুলিশ। এটা বাংলার বঙ্গবাসীরাও দেখছে, সংবাদ মাধ্যমও দেখছে, সবাই দেখছে। দেখুন, এর প্রতিফলন ঘটবে 2026-এর রেজাল্টের। আমি বলছি 2026-এ প্রতিফলন ঘটবে। সুমন রায়চৌধুরী বলছেন অন্তত এই পুলিশকে এটা নিশ্চিত করতে হবে যে বাড়ি থেকে বেরিয়ে আমার পছন্দের যে প্রার্থী তাকে আমি ভোটটা বাধাহীনভাবে দিতে পারলাম। এইটা কিন্তু পুলিশকে নিশ্চিত করতে হবে, এইটা কিন্তু সমানভাবে নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে। আজকে একাধিক জায়গায় দেখা গিয়েছে যে পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকেরা ধারাবাহিকভাবে দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনীদের সঙ্গে নিয়ে রুট মার্চ করছেন, কনফিডেন্স বিল্ড আপের চেষ্টা করছেন, স্থানীয় বাসিন্দা এলাকাবাসীর সঙ্গে কথা বলে তাদের একেবারে ভয়মুক্ত করার চেষ্টা করছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে ভোটের দিন অন্তত এই ছবিগুলো দেখা যাবে কিনা। দ্রুত রাজাগোপাল ধর চক্রবর্তী। হ্যাঁ দেখুন, এটা সত্যি কথা যে কলকাতা পুলিশের যে মহিমা ছিল, যে তারা যেভাবে কাজ করতো, একসময় তো কলকাতা পুলিশকে তো স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হতো। স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হতো। সেগুলো এখন আর কেউ করে না, কারণ বোকারাও করতে যাবে না। কেন পুলিশ যেভাবে পক্ষপাতপূর্ণ হয়ে পড়েছে, সেটা ফলে করা যায় না। পুলিশ মনে করে যে রাজনৈতিক যারা শাসনে আছে তাদের পদলেহন করলেই বুঝি তাদের সব কিছু হয়ে গেল, কিন্তু এটা তো পুলিশের কাজ নয়। সুতরাং আমরা চাইব যে নির্বাচন আসছে, নির্বাচন কমিশন যে ধরনের কথাবার্তা বলছে, এই পরিপ্রেক্ষিতে পুলিশেরও আরও কিন্তু কঠোর হওয়া দরকার। তারা এমনভাবে পশ্চিমবঙ্গে নির্বাচন প্রক্রিয়াটাকে চালাক যাতে করে নির্ভয়ে মানুষ ভোট দিতে পারে, এবং সেটা যদি আমরা দেখতে পারি পুলিশের উপর আস্থা আবার ফেরত আসবে। যদি না দেখতে পাই তাহলে কিন্তু একটা বিপদ কিন্তু বাংলার গণতন্ত্রের রয়ে গেছে। এটা পুলিশকেও খেয়াল করতে হবে, এবং ভবিষ্যতে যারা পুলিশে কাজ করছেন তাদের প্রতি মানুষের শ্রদ্ধা কিন্তু কমে যাবার সম্ভাবনা রয়ে গেছে। আমি এখানে একটা ছবি দর্শকদের সামনে রাখবো, যেখানে পুলিশের ভূমিকা আমি একটা ছবি রাখবো। ছবিটা নিয়ে আরো বিস্তারিতভাবে আপনাদের সামনে আসছি। ছবিতে ঠিক কি দেখা যাচ্ছে একবার দেখাবো আপনাদের। এইটা হচ্ছে পুলিশের উপস্থিতিতে একেবারে কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করছে। কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করছে শুধু নয়, পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে গিয়ে তারা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন, তারা কনফিডেন্স বিল্ড আপের চেষ্টা করছেন, এরিয়া ডমিনেট করছেন, কিন্তু আলটিমেটলি যে ভয়মুক্ত একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন ভোটের দুটো দিনে এবং নির্বাচনের দিনে, সেটা থাকবে কিনা কি বলছেন দেখব একবার। ठीक है, कोई भी जगह आप लोगों को लगे जो वल्नरेबल लिस्ट है वो ले लीजिए, वल्नरेबल जो पर्सन है उन्हें ले लीजिए, उन्हें जाके एकदम बात कीजिए कि आपको डर है, ऐसा हम लोगों को लगा था, इसलिए आपके नाम लिस्ट है। हम लोग इसीलिए रोज आपके एरिया में आएंगे, आपके साथ आएंगे। आपको ये बस कॉन्फिडेंस देना है कि कोई डर नहीं है, ठीक है। और जो क्रिटिकल बूथ है वो भी हम लोग विजिट करेंगे। जितना भी ट्रबल मंगर है सबका डिटेल्स हो रहा है जगह में, एकदम पूरा जा रहा है। बाकी सबको बोलना है जो ट्रबल मंगर है वो भाग जाएगा या तो ट्रबल करना छोड़ देंगे, ठीक है, क्योंकि हम हैं और कोई नहीं है, ओके। ऐसा कोई नहीं है। आप लोग পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার একেবারে কেন্দ্রীয় বাহিনীকে এইটা বলছেন যে গিয়ে বলতে হবে যে যারা একেবারে সমস্যার সৃষ্টি করতে পারে, দুষ্কৃতী যারা রয়েছেন, দুষ্কৃতকারী যারা রয়েছেন তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। কোনো অভিযোগ এলে এই কনফিডেন্সটা সাধারণ মানুষের মধ্যে একেবারে ছড়িয়ে দিতে হবে। এইটা পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার কেন্দ্রীয় বাহিনীকে কি করতে হবে সেটা বুঝিয়ে দিচ্ছেন। কিন্তু আমি এইখানে দর্শকদের একবার ছবি একটা আপনাদের সামনে রাখতে চাইবো। নিঃসন্দেহে যদি হেভিওয়েট আসন হয়ে থাকে ভবানীপুর, নিঃসন্দেহে নজর সমানভাবে থাকবে নন্দীগ্রামের দিকে। তার কারণ নন্দীগ্রামে পবিত্র করকে দিয়ে শুভেন্দু অধিকারীকে হারানোর পরিকল্পনা তৃণমূলের তরফে নেওয়া হয়েছে
এবার প্রার্থী তালিকা ঘোষণা হতেই দিকে দিকে ক্ষোভ বিক্ষোভের ছবি ধরা পড়েছে। পবিত্র করকে প্রার্থী করায় তৃণমূল ছেড়ে এবার বিজেপিতে যোগ দিলেন নন্দীগ্রামে গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য দেবাশিস দলপতি। আবার অন্যদিকে পলাশীপাড়া নদিয়ার মধ্যে পড়ে, সেখানে প্রার্থী পছন্দ না হওয়ায় গণ ইস্তফা দিয়েছেন মণ্ডল সভাপতি, বুথ সভাপতি থেকে শতাধিক বিজেপির নেতাকর্মী। অর্থাৎ ওই দলবদল, দলের ভাঙা গড়ার খেলা আজও ধরা পড়েছে। দেখুন, ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে, প্রার্থী তালিকা ঘোষণা চলছে। এর মধ্যেই কোথাও প্রার্থী পছন্দ না হওয়ায় ক্ষোভ উগরে দিচ্ছেন কর্মী সমর্থকরা। ভাঙচুর চলছে, তর্কাতর্কি বিক্ষোভ চলছে, তো কোথাও শুরু হয়েছে দলবদলের হিড়িক। নন্দীগ্রামে এবার শুভেন্দু অধিকারীর উল্টো দিকে তৃণমূল প্রার্থী করেছে বিজেপি ছেড়ে আসা পবিত্র করকে। সকালে তৃণমূলে যোগ দিয়ে বিকেলেই টিকিট পেয়েছেন পবিত্র কর। সেই ক্ষোভে এবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন নন্দীগ্রামে গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য দেবাশিস দলপতি। বিজেপি থেকে তৃণমূলে যোগ করলো পবিত্র কর, উনি এসেই টিকিট পেয়ে গেল। আমরা দীর্ঘদিন লড়াই করে আমাদের কোনো সুযোগ সুবিধা দিচ্ছে না, এই জন্য আমি দল ছাড়ছি। অনেক আগে থেকে বিজেপিতে যুক্ত হয়েছে, আমাদের সঙ্গে কোনো জনসংযোগ বা কোনো যোগাযোগ নেই, বিচ্ছিন্ন হয়ে গেছে। ওই রকমই দু একটা যাবে, আর দু একটা গেলে কি হবে, 10-20টা আসছে আমাদের দলে। অন্যদিকে নদিয়ার পলাশীপাড়ায় প্রার্থী পছন্দ না হওয়ায় গণ ইস্তফা দিলেন মণ্ডল সভাপতি, বুথ সভাপতি সহ শতাধিক বিজেপির নেতাকর্মী। আজকে পলাশীপাড়া বিধানসভার 17 পৌরসভা বিজেপি প্রার্থী যাকে করেছে অনিমা দত্ত, ইনি একদম পুরো রাজনীতি, তার কোনো গ্রহণযোগ্যতা নেই, তাকে কেউ চেনে না, তাকে কেউ জানে না, তাকে গোটা বিধানসভার কর্মীরা তাকে গো ব্যাক স্লোগান দিয়েছে, যেখানে গিয়েছে বিক্ষোভের মুখে পড়েছে। নাটক, এসব নাটক। যে প্রার্থী হতে পারেনি তারা নাটক করছে, তারা দেখাচ্ছে তারা নাকি যোগ্য প্রার্থী। সব মিলিয়ে ভোটের আগে তৃণমূল বিজেপি দুদলেই প্রার্থী নিয়ে অসন্তোষের জেরে অস্বস্তি বাড়ছে। বিটন চক্রবর্তী ও প্রদ্যোৎ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। এই প্রশ্নটা তো একেবারে কৃষাণুদা প্রথম দিন থেকে উঠে এসেছে যে সকালে তৃণমূলে যোগ দিলেন বা প্রত্যাবর্তন তার হলো তৃণমূলে, তারপরে একেবারে বিকেলে তার নাম নন্দীগ্রামের মতন জায়গা থেকে তার উঠে এলো। শুধু তাই নয়, এই পবিত্র কর তৃণমূল কর্মী খুনের ঘটনায় অভিযুক্ত শুধু নয়, জেল পর্যন্ত কেটেছেন 6 মাস। তাকে ভোট দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের কাছে তৃণমূলের নেতারা প্রচার করবেন এবং প্রার্থী ভোট ভিক্ষা করবেন কিভাবে, আজকে সেই অভিযোগ তুলে দল ছাড়ছেন তৃণমূলের নেতারা কর্মীরা। একজনের মনে হতেই পারে, আমি আবার বললাম, আমি তাকে গালমন্দও করব না বিজেপি নেতৃত্বের মতো, আমাদের ওনার পছন্দ হয়নি, উনি চলে গেছেন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু একজনের যাওয়াটাকে এত ঘটা করে বিজেপি দেখছে, বিজেপির পঞ্চায়েতের পর পঞ্চায়েত চলে যাচ্ছে। পবিত্র কর প্রার্থী হওয়ার পর বিজেপির কতগুলো পঞ্চায়েত সমিতি ভেঙে গেছে, এই খবরটা তোমরাই হয়তো দেখিয়েছো, না তো না দেখালে একটু দেখাও যে আজকে যেই জায়গায় সাংগঠনিকভাবে আমাদের দুর্বলতা ছিল সেই জায়গাতে কিভাবে বিজেপিতে ভাঙন হচ্ছে, তৃণমূল সেখানে সজ্জীবিত হচ্ছে। ভালো কথা, আমি বলছি তার উত্তর বিমলদা দেবে। আমি আমার প্রশ্নটা খুব স্পেসিফিক্যালি কৃষ্ণানন্দা শুনে নাও। সেটা হচ্ছে, এই তো বোধহয় 2-1 দিনের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে যাচ্ছেন, কর্মী সম্মেলন করবেন এবং তারপর প্রচার করবেন তৃণমূলের হেভিওয়েট নেতারা। সেইখানে তো এই প্রশ্নের মুখে পড়তে হবে, যে ব্যক্তি তৃণমূল কর্মী খুনে অভিযুক্ত, 6 মাস জেল খেটেছেন, তাকে তৃণমূল নন্দীগ্রামে প্রার্থী করছে এবং তৃণমূলের কাছে তার জন্য খুনে অভিযুক্ত একজনের জন্য ভোট চাইছেন। এই প্রশ্নের মুখে তো যারা প্রচারে যাবেন তাদের পড়তে হবে। কাঁটা দিয়ে অনেক সময় কাঁটা তুলতে হয়, বিশেষ করে যখন স্বৈরচারী একটা দল, একটা সংগঠন যারা ভারত জুড়ে লুট তামাশা ধর্ষণ করে বেড়াচ্ছে, তাদেরকে আটকাবার জন্য। তুমি পলাশীপাড়া দেখালি, একটু করিমপুর দেখাও, অশোকনগরের বিজেপি প্রার্থী বলছে আমরা ভোট করছি না, ইউপি থেকে লোক এসে ভোট করছে, আমাদের কোনো অধিকার নেই। কোনটা কাটা? এক সেকেন্ড, এই যে পবিত্র করকে জেলে কারা পাঠিয়েছিল? সিবিআই এসে করেছিল? আমি এখন কোন সেন্ট্রাল এজেন্সি করেছিল? এটা রাজ্যের পুলিশ করেছিল। আরে বাবা, আমি আবার বলছি, বিজেপির মতো একটা স্বৈরতান্ত্রিক, একটা ধর্ষণকারী, একটা লুট তারাজ মাচানো একটা সরকার এবং দলকে আটকাবার জন্য অনেক সময় কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়। সেটা আমাদের কর্মী সমর্থকরা বোঝে। কে একজন বুঝলো না, তার ব্যক্তিগত কি স্বার্থ আমি জানি না, তিনি গেছেন, তাকে অনেক ওয়েল উইশ। কিন্তু আমি বলছি, তুমি পলাশীপাড়া দেখালি, একটু করিমপুর দেখাও, তুমি অশোকনগর দেখাও। বিজেপির প্রার্থী হাহুতাশ করছে যে প্রার্থী করে দিয়েছে, কিন্তু অধিকার ইউপির নেতাদের, আমাদের ভোট লড়ার, ভোট করাবার কিচ্ছু আমাদের
ইয়ে দেয়নি, সব ইউপির নেতারা এসে করছে, অশোকনগরের বিজেপির প্রার্থী বলছে। তো বিজেপি এখন সারা বছর ধরে তো কোর্ট আর মিডিয়াতে পড়েছিল, মাঠে ময়দানে তো রাজনীতি করেনি। এখন ওই জন্য এখন মাঠে ময়দানে যেতে হচ্ছে, আমার খুব স্পেসিফিক প্রশ্নের উত্তর বুঝতে পারছেন, যেটা অস্বস্তির একটা প্রশ্ন, সেই জন্য হয়তো বারে বারে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন কৃষ্ণ মিত্র, সেটা তার স্বাধীনতা, সেখানে আমার বলার কিছু নেই। কিন্তু যেখানে একাধিক জায়গায় বিজেপির অসন্তোষের কথা বলছেন, এইটা বলতে কৃষ্ণ মিত্র ভুলে গেলেন যে মঞ্জু বসুর কথা। নোয়াপাড়ায় তিনি একাধিকবার বিধায়ক ছিলেন, তাকে অসম্মান করা হয়েছে, তিনি বলছেন যে কারণে দল ছেড়েছেন। এটা বলতে ভুলে গেলেন পূর্বস্থলী উত্তরের বিধায়কের কথা, বিদায়ী বিধায়ক যিনি প্রাক্তন লিখে রেখেছেন নিজের নির্বাচনী কেন্দ্রে। এবং একই সঙ্গে তিনি এইটা বলতে ভুলে গেলেন ওই পূর্বস্থলী উত্তরের বিদায়ী বিধায়ক কি বলেছেন, যে 20 লক্ষ টাকা আইপ্যাক চেয়েছিল প্রার্থী হওয়ার জন্য। এই অভিযোগগুলো তো বিজেপি নয়, তৃণমূলের দলের অন্দর থেকে এসেছে। দেখুন, প্রার্থী অসন্তোষে কেউ কাউকে কিন্তু 1 ইঞ্চি জমি কার্যত ছাড়বে না। তৃণমূলের কথা বলছিলাম, বিজেপির পলাশীপাড়ায় প্রার্থী পছন্দ নয়, অনিমা পাত্রকে প্রার্থী করায় ক্ষোভে দল ত্যাগ করছেন। এই কাটা পদ্মে কাটা কিন্তু সমানভাবে দেখা যাচ্ছে এবং ধারাবাহিকভাবে দেখা যাচ্ছে। বিমলদা, একটা কথা বলি, তার আগে তৃণমূলের কথার একটু উত্তর তো দিতে হবে। তারা নন্দীগ্রামে কাঁটা দিয়ে কাঁটা তুলতে গেছে, কারণ সেই কাঁটাটা এমন হাতে ফুটবে, অপারেশন করে কাঁটা বার করতে হবে। সুতরাং কাঁটা দিয়ে যারা আনাড়িভাবে কাঁটা তোলার চেষ্টা করে নিজের হাতে ফুটে যাবে এবং সেটা তার পরিণতি খুব ভালো হবে না। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে প্রত্যেক রাজনৈতিক দলে, বিশেষত ভারতীয় জনতা পার্টি, হু আর কামিং টু পাওয়ার ইন দ্য নেক্সট ইলেকশন, এই ইলেকশনে ক্ষমতায় আসবেই। তৃণমূল হেরে গেছে, হেরে যাবে, এটা একটা স্বতঃসিদ্ধ ব্যাপার। সেখানে সেই দলে প্রার্থী হওয়া কোনো রাজনৈতিক দল আর বিজেপি তো এক নয়, আপনারা বলে থাকেন বিজেপি হচ্ছে পার্টি উইথ ডিফারেন্স। যে ছবি তৃণমূলে দেখা যাবে সেটা বিজেপিতে কেন দেখা যাবে? শৃঙ্খলাবদ্ধ দল বলেন আপনাদের। আমি বলছি না, আমার দলের কথা বলছি, আমি আমার দলের কথা বলছি। আপনাদেরই তো জোট আমি সঙ্গী আমার রয়েছে, বিমল কন্টিনিউ করুন। আরে আপনাদেরই তো জোট সঙ্গী রয়েছে। সুমনদা প্লিজ। কথা বলি, আমি কংগ্রেসের কথা তো বলিনি। আমার কথা হচ্ছে, দলটা যখন ক্ষমতায় আসতে চলেছে তখন টিকিটের জন্য একটা হাহাকার থাকবেই। এখন যে টিকিট পাবে না তার মনে দুঃখ হতে পারে, কেউ দুঃখটা চেপে রাখতে পারে, আবার কেউ দুঃখ চেপে রাখতে পারে না, তার ক্ষোভ হতে পারে। কিন্তু আবার আমি বলছি, এগুলো মিটে যাবে। কথা বলে ভারতীয় জনতা পার্টির কর্তৃপক্ষ কথা বলছেন, কর্তৃত্ব কথা বলছেন, এগুলো প্রত্যেকটা মিটে যাবে। আমি শুধু একটা কথা বলি, সেটা হচ্ছে যাকে বাড়ি থেকে ডেকে নিয়ে টিকিট দেওয়া হয়েছিল, নোয়াপাড়ার মঞ্জু বসু, যেভাবে দূর করে তাড়িয়ে দেওয়া হলো স্টেজে, লক্ষ লক্ষ মানুষ টেলিভিশনের পর্দায় দেখলো, তারপরে ওই দলে কোনো আত্মসম্মান সর্বস্ব আর মেরুদণ্ডযুক্ত মানুষ যদি থাকে, বলতে হবে তার মেরুদণ্ডই নেই। দেখুন, এই যে অবস্থা হয়েছে, রায়চৌধুরীর একটা স্বস্তির জায়গা আছে, তার দলে প্রার্থী অসন্তোষের এই মুহূর্তে সুযোগ নেই, কারণ প্রার্থী তালিকা এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি। কিন্তু আমি বলছি, এই যে বিজেপির অন্দরে যে অসন্তোষ বা তৃণমূলের অন্দরে অসন্তোষ, সুমনদা, তাতে কংগ্রেস কোনো লাভ দেখতে পাচ্ছে কি নিজেদের? আমরা চিন্তিতই নই বিষয়টায়, আমরা চিন্তিত মানুষ কংগ্রেসের সামনে তার কি কর্মসূচি আগামী প্রজন্মের জন্য, জাতীয় কংগ্রেস কি ভাবছে এবং বাংলাকে কি করে এই দুটো দুর্বিনীত শক্তি, এক মমতা বন্দ্যোপাধ্যায়, এক ভারতীয় জনতা পার্টি, যারা ধর্মের নামে সাম্প্রদায়িক রাজনীতি করছে, ভাষা জাতিগত রাজনীতি করছে, এদের কি করে রাজনৈতিক পরিসর থেকে সরানো যায়। আগামী প্রজন্মের রুজি রুটি মাথার ছাদ, এটাই হচ্ছে কংগ্রেসের চিন্তা। কে কাকে টিকিট নিয়ে আরে তৃণমূলের মধ্যেও মারামারি হবে, কারণ কে তোলাবাজির কম্পিটিশনে কে ফার্স্ট হবে এমএলএ হওয়ার পর। ভারতীয় জনতা পার্টির এমএলএ টিকিট নিয়ে মারামারি হবে, কে সাম্প্রদায়িকতাতে ফার্স্ট হবে। আমি সবাইকে থামালাম। রাজাগোপাল ধর চক্রবর্তী, যে কোনো রাজনৈতিক দল, শাসক হোক বা বিরোধী হোক, রাজাগোপাল বাবু, এই ছবি নির্বাচনে কতটা, তাদের ভোট বাক্সে কতটা প্রভাব ফেলতে পারে? রাজাগোপাল ধর চক্রবর্তী, থামালাম। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে রাজনীতিতে একটা বিরাট সংখ্যক মানুষ এসে গেছে ব্যক্তিগত ধান্দায়। তারা মনে করে নির্বাচনের আগে যদি বুক ফাটিয়ে কথা বলা যায়, পার্টির 2-4টে তোষামত করা যায়, তাহলে হয়তো টিকিট মিলতে পারে। এই চেষ্টা বহু লোক করছে এবং তার ফলেই দেখা যাচ্ছে যে পার্টিগুলোর সম্বন্ধে মানুষের একটা শ্রদ্ধা ছিল অনেকটাই কমে গেছে। মানে এই ধান্দাবাজদের কেউ নিয়ন্ত্রণ করতে পারে। পার্টির যদি যখন পার্টির অ্যাম্বিশন যত বাড়ে যে বড় হব, ততই এই ধরনের লোকের ঢুকে পড়ে পার্টির মধ্যে, পার্টি সেটা নিয়ন্ত্রণ করতে পারে না এবং তার ফলেই যেটা দেখা যায়, পার্টির যে সুনাম অনেকটাই হারিয়ে যায়। এরা কিন্তু ব্যক্তিগত স্বার্থেই পার্টিতে জয়েন করে, পার্টির যা কিছু দুর্নাম এরা করে থাকে। কিন্তু এগুলোকে নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা খুব কম পার্টিতেই রয়েছে, তার ফলে এই গণ্ডগোলগুলো ঘটছে। কিন্তু যাদের নিয়ন্ত্রণটা আছে তারাই একমাত্র পারবে যে দলের মাধ্যম দিয়ে
মানে শাসন ব্যবস্থাটাকে চালু রাখার। একেবারে এই পরিস্থিতি এবার রাজনৈতিক দলগুলো যাদের মধ্যে দেখা যাচ্ছে কিভাবে সামাল দিয়ে নির্বাচনী ময়দানে তারা অবতীর্ণ হয় পূর্ণ উদ্যমে, নিঃসন্দেহে সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত আলোচনা এই পর্যন্ত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.